ইংরেজিতে যাকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া। প্রথমত এর কি কি বিষয় আলোচনা করব? এক নম্বর, এটা সংজ্ঞা বা কাকে বলে। নেক্সট, আবিষ্কার। নেক্সট, এর বৈশিষ্ট্য। এই তিনটি বিষয় আগে আছে। কাকে বলে প্রতিবর্ত ক্রিয়া? এটা আমাদের শরীরে সংঘটিত একটা বিশেষ প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়া উপযুক্ত সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে, উপযুক্ত মাত্রার সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে যে দ্রুত, স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক চেষ্টীয় ক্রিয়া সম্পাদিত হয়, তাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এবার বলছি, উপযুক্ত সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে প্রাণীদেহে যে দ্রুত, স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক চেষ্টীয় প্রতিক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? নেক্সট, বিজ্ঞানী শেলটন রিফ্লেক্স অ্যাকশন কথাটি প্রথম ব্যবহার করেন। নেক্সট, এর কতগুলো বৈশিষ্ট্য আছে, আমি এক দুই করে নিচ্ছি। ফার্স্ট হলো, এ অত্যন্ত দ্রুত, স্বতঃস্ফূর্ত। তিন হচ্ছে অনৈচ্ছিক। অনৈচ্ছিক। চার হল স্বয়ংক্রিয়। পাঁচ হল নির্দিষ্টতা। ছয় হল প্রতিবর্ত পথ। সাত হল সুরক্ষা। আট হল নিয়ন্ত্রণ। নয় হল হোমিওস্ট্যাসিস। দ্রুত, এটি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়। উদ্দীপনা প্রয়োগের সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া পেশি বা গ্রন্থির মাধ্যমে সম্পন্ন হয়, তাই বলা হয় এটা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। যেহেতু এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের অংশগ্রহণ প্রয়োজন হয় না, তাই এটি অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পাদিত। নেক্সট, দ্রুত, স্বতঃস্ফূর্ত। এখানে এই যে চেষ্টীয় প্রতিক্রিয়া আমাদের অজান্তে আপনা থেকে সংঘটিত হয়, সেই জন্য বলে স্বতঃস্ফূর্ত। নেক্সট, অনৈচ্ছিক। আমাদের ইচ্ছার উপর এর ক্রিয়া নির্ভর করে না, সেই জন্য বলে অনৈচ্ছিক। নেক্সট, স্বয়ংক্রিয়। এই ক্রিয়া সম্পাদনের জন্য আমাদের দেহের যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সেটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সক্রিয় প্রচেষ্টা ছাড়াই এটা আপনা থেকে সংঘটিত হয়, তাই এর নাম স্বয়ংক্রিয়। নির্দিষ্টতা। এই প্রতিক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট উদ্দীপনা লাগে, নির্দিষ্ট স্থায়ী স্নায়ুকেন্দ্র লাগে, নির্দিষ্ট কারকাঙ্গ ও চেষ্টীয় নার্ভ বা নিউরনের প্রয়োজন, তাই একে বলা হয় সুনির্দিষ্টতা। প্রতিবর্ত পথ। নির্দিষ্ট একটা পথের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন হয়, যে পথের প্রারম্ভে থাকে গ্রাহক, তারপরে সংজ্ঞাবহনা বা সংজ্ঞাবহ স্নায়ুপথ। নেক্সট, স্নায়ুকেন্দ্র, যেটা মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডে অবস্থিত। নেক্সট, চেষ্টীয় স্নায়ুপথ, চেষ্টীয় নিউরন বা নার্ভ দ্বারা গঠিত। নেক্সট, কারক। এই সুনির্দিষ্ট পথের মাধ্যমে সম্পন্ন হয়। নেক্সট, সুরক্ষা।
আমাদের দেহকে বিভিন্ন রকমের ক্ষতিকারক উদ্দীপনার হাত থেকে রক্ষা করে। যেমন গরম বস্তুতে হাত লাগলে হাতটা দূরে সরে রাখে, চোখে উজ্জ্বল আলোক পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায়, কোনো বিজাতীয় পদার্থ চোখে পড়ার উপক্রম হলে চোখের পাতা বন্ধ হয়ে যায়। এরকম অনেক ক্ষতিকারক উদ্দীপনার হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। নেক্সট, নিয়ন্ত্রণ। এর বেশিরভাগ নিয়ন্ত্রণ সুষমা কাণ্ডের দ্বারা সম্পন্ন হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্কের অংশগ্রহণ প্রয়োজন। নেক্সট, হোমিওস্ট্যাসিস। আমাদের শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন ভারসাম্য রক্ষায় এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যেমন শ্বাসক্রিয়া, যেমন সংবহন ক্রিয়া, যেমন মল মূত্রত্যাগ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমাদের এটা হোমিওস্ট্যাসিসের মাধ্যমে আমাদের দেহের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। এই হলো প্রথম সংজ্ঞা, আবিষ্কার, বৈশিষ্ট্য। নেক্সট আসে এর বৈশিষ্ট্যের পরে আসছে এর প্রপার্টিজ বা ধর্ম। প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া ধর্ম বা প্রপার্টিজ। নাম্বার 1, এর প্রথম ধর্ম হলো উপযুক্ত উদ্দীপনা। উপযুক্ত উদ্দীপনা। নেক্সট 2 হলো বিরল। 3 হলো সমষ্টিকরণ। 4 হলো সমষ্টিকরণের পরে আসছি অবরোধ। 5 হলো অবরোধের পরে আসছি এর বিকিরণ। নাম্বার 7, বিকিরণের পর আসছি বিপরীত প্রভাব বা রেসিপ্রোকাল ইনারভেশন। বিপরীত প্রভাব। নেক্সট, ফ্যাটিগ। ফ্যাটিগ। নেক্সট হলো ফ্যাটিগের পরে আসছি এর সহনশীলতা। সহনশীলতা ও আরেকটি হলো সংবেদনশীলতা। সহনশীলতা ও সংবেদনশীলতা। নাম্বার 9 হল আংশিক উদ্দীপিত অবস্থা। আংশিক উদ্দীপিত অবস্থা। আংশিক উদ্দীপিত অবস্থা। ফার্স্ট হল উপযুক্ত উদ্দীপনা। উদ্দীপনা যদি নির্দিষ্ট বা উপযুক্ত না হয় তাহলে কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার প্রতিক্রিয়া সম্পন্ন হবে না। এই উপযুক্ত উদ্দীপনাকে বলা হয় থ্রেশহোল্ড স্টিমুলেশন। যদি থ্রেশহোল্ড উদ্দীপনার থেকে কম মাত্রার উদ্দীপনা হয়, দেখলে সাব থ্রেশহোল্ড উদ্দীপনা, তাহলে কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। নেক্সট, বিলম্ব। বিলম্ব কালটা কি? প্রতিবর্ত ক্রিয়ার উদ্দীপনা প্রয়োগ এবং প্রতিবর্ত ক্রিয়ার প্রতিক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্যবর্তী যে সময় ব্যয় হয় তাকে বলে বিলম্বকাল বা প্রতিবর্ত ক্রিয়ার সময়কাল। আমাদের বিভিন্ন পেশির ক্ষেত্রে এর সময়কাল বিভিন্ন হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এর সময়কাল 19 থেকে 24 মিলি সেকেন্ড। বিশেষ করে আমাদের ঐচ্ছিক পেশির ক্ষেত্রেটা সংঘটিত দেখা যায়। আবার এই প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুপথের মধ্যে সাইন্যাপস থাকে। এই সাইন্যাপসের মধ্যে যে সময় ব্যয় হয় উদ্দীপনা পরিবহনের সময়, সেটা 0.5 মিলি সেকেন্ড। সুতরাং উদ্দীপনা প্রয়োগ এবং তার প্রতিক্রিয়ার মধ্যে এই যে সময়, একে বলা হয় বিলম্বকাল। নেক্সট, সমষ্টি।
হলে সাধারণত প্রতিবর্ত ক্রিয়ার প্রতিক্রিয়া সম্পন্ন হয় না। কিন্তু সাব থ্রেশহোল্ড উদ্দীপনা, যদি অনেকগুলো সাব থ্রেশহোল্ড উদ্দীপনা পরপর একই উদ্দীপকে প্রয়োগ করা, তাহলে কিন্তু এদের সমষ্টিগত উদ্দীপনার প্রভাবে প্রতিবর্ত ক্রিয়ার প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যাকে বলা হয় সমষ্টিকরণ। সাব থ্রেশহোল্ড উদ্দীপনার সমষ্টির ফলে এটা সেক্ষেত্রে কি দেখা যায়? S is greater than বা S equal to কি S1 plus S2 plus S3। এই বড় হাতের S হল থ্রেশহোল্ড উদ্দীপনা, S1 S2 S3 হলো সাব থ্রেশহোল্ড উদ্দীপনা। এবার সে অবরোধ বা অক্লুশন, যদি দুটি স্নায়ুর দ্বারা উদ্দীপনা একই সময়ে একটি পেশিতে প্রযুক্ত হয়, তবে ওই দুটো স্নায়ুর উদ্দীপনার সমষ্টির ফলে পেশিতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার মান ওই দুটো স্নায়ুর পৃথক পৃথক উদ্দীপনা প্রয়োগের ফলে সৃষ্ট মানের থেকে কম হয়। এখন অবরোধ বা অক্লুশন, অর্থাৎ T is smaller than T1 plus T2। এটা হলো দুটো স্নায়ু এক উদ্দীপনা একই সঙ্গে প্রয়োগ করা, এটা কম হবে দুটি স্নায়ু উদ্দীপনা আলাদা আলাদা করা। এই ঠিক আরেকটি আছে এই আংশিক উদ্দীপিত অবস্থা। এটি কি বলা হয়? কোন একটি পেশিতে উদ্দীপনা প্রয়োগ করলে তার সংলগ্ন পেশিতে সেই উদ্দীপনা পরিবাহিত। এই দ্বিতীয় পেশিতে যে উদ্দীপনা পরিবাহিত হয় তাকে বলে সেই পেশি আংশিক উদ্দীপিত হয়। এখানে ঠিক উল্টোটা দেখা যায় যে দুটি পেশি, এই যে দুটো পেশি উদ্দীপিত হচ্ছে, এই দুটো পেশির উদ্দীপনার মান ইজ গ্রেটার দ্যান ওই দুটো স্নায়ু আলাদা আলাদা যে উদ্দীপনায় প্রয়োগ তার থেকে বেশি হয়, অর্থাৎ টি ইজ গ্রেটার দ্যান T1 প্লাস T2। এই দুটো পরস্পরের বিপরীত। নেক্সট বিকিরণ। এক্ষেত্রে কোনো পেশিতে কোনো উদ্দীপকে বা কোনো রিসেপ্টরে উদ্দীপনা প্রয়োগ করলে সেখান থেকে সেই উদ্দীপনা অ্যাকশনের মধ্য দিয়ে তার শাখা প্রশাখা দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং খুব বেশি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যাকে বলা হয় কি উদ্দীপনার বিকিরণ। যেমন পায়ে ছোট্ট একটা সূক্ষ্ম পিন ফোটালে পায়ের পেশিতে উদ্দীপনা, কিন্তু ওই যদি খুব ওই যে পিন ফোটানোটা খুব যদি বেশি হয় তাহলে কিন্তু সমগ্র পা এর পেশিগুলো উদ্দীপিত হয়, কারণ চারিদিকে ছড়িয়ে পড়ে সব পেশিতে। একে বলে বিকিরণ। নেক্সট বিপরীত প্রভাব, রেসিপ্রোকাল ইনারভেশন। কোনো পেশিকে উদ্দীপিত করলে সেই পেশি সংকুচিত হয়, কিন্তু তার বিপরীত পেশি প্রসারিত হয়। এটা বিপরীত প্রভাব। যেমন আমাদের বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস পেশি প্রসারিত হয়, একে বলে বিপরীত প্রভাব। নেক্সট ফ্যাটিগ। কোন পেশিতে বারবার উদ্দীপনা প্রয়োগ করলে তার প্রতিক্রিয়া কিন্তু কমে যায়, কারণ এই যে উদ্দীপনা সাইন্যাপসের মধ্য দিয়ে পরিবাহিত হয়, যে পরিবহনে নিউরোট্রান্সমিটার সহায়ক, এই বারবার প্রয়োগ করলে নিউরোট্রান্সমিটারের পরিমাণ হ্রাস পায়, তাই পেশি দুর্বল হয়ে যায়, উদ্দীপনার শক্তিও কমে যায়, যাকে বলা হয় ফ্যাটিগ। সহনশীলতা ও সংবেদনশীলতা জিনিসটা কি? কোন অক্ষতিকারক উদ্দীপনা বারবার প্রয়োগ করলে দেখা যায় প্রতিবর্ত ক্রিয়ার প্রতিক্রিয়া ক্রমশ হ্রাস পায়, কিন্তু ক্ষতিকারক উদ্দীপনা বারবার প্রয়োগ করলে
প্রতিবর্ত ক্রিয়ার প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত হারে সম্পন্ন হয়, যাকে বলা হয় কি সেন্সিটাইজেশন বা সংবেদনশীলতা, আর আগে বলব সহনশীলতা। এই গেল প্রতিবর্ত ক্রিয়ার ধর্ম। এবার নেক্সট প্রতিবর্ত ক্রিয়ার নেক্সট প্রতিবর্ত ক্রিয়ার শ্রেণীবিভাগ। নেক্সট প্রতিবর্ত ক্রিয়ার এর শ্রেণীবিভাগ। ভাগগুলো কি? এর ভাগগুলো হলো, ফার্স্ট পরিস্ফুরণের ভিত্তিতে ভাগ করা যায়। পরিস্ফুরণের ভিত্তিতে। নেক্সট গ্রাহকের অবস্থানের ভিত্তিতে। গ্রাহকের অবস্থানের ভিত্তিতে। নেক্সট কার্যক্রমের ভিত্তিতে। কার্যক্রমের ভিত্তিতে। এই তিনভাবে ভাগ। পরিশ্রমের ভিত্তিতে একে আমরা ভাগ করা সহজাত, আর এক হল অভ্যাসগত। নেক্সট গ্রাহকের ভিত্তিতে একে ভাগ করা হয় উপরিতলীয়, একে আবার দুভাগে ভাগ করা হয় ত্বকীয়, আর এক হল মিউকোসাল, আর একটা হলো গভীর, আর একটা হলো আন্তর্জন্তু। আর কার্যকরণের ভিত্তিতে একে দুভাগে ভাগ করা হয়, একটা হলো সরল, আর একটা হলো জটিল। তার প্রথমত সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা জন্মগত। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে উত্তরাধিকার সূত্রে লাভ করা হয় তাকে বলা হয় সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া কতগুলো বৈশিষ্ট্য আছে। এক, জন্মগত বা সহজাত। নাম্বার 2, এটা আয়ত্ত করার জন্য কোনো অভ্যাস বা শিক্ষার দরকার হয় না। নেক্সট, এটা পরিবর্তন সাধারণত হয় না। এটা অভ্যাসের উপর নির্ভরশীল নয়, এটা শিখনের উপর নির্ভরশীল নয়, এটা অভ্যাস না করলে নষ্ট হয়ে যায়। এটি কিন্তু উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় পরিবাহিত। এটি অপেক্ষাকৃত সরল প্রতিবর্তন। যেমন দেখা যায় শিশু জন্মের সঙ্গে সঙ্গে মাকে স্তন পান করার ইচ্ছা, হাতে আগুনের শেখা লাগে, হাত দ্রুত দূরে সরে যায়, চোখে উজ্জ্বল আলোক পড়ে তার রন্ধ্র সংকুচিত হয়, হাঁটুর ঝাঁকুনি, এগুলো হচ্ছে সহজাত প্রতিবর্তন। আর অভ্যাসের ফলে যে প্রতিবর্ত ক্রিয়া আয়ত্ত করা হয় তাকে বলা হয় কি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া বা শর্ত সাপেক্ষ প্রতিবর্ত। এটা কতগুলো শর্তের দ্বারা নিয়ন্ত্রিত, এটা জন্মের পরে অর্জিত হয়। এটা অভ্যাস বা শিক্ষার উপর নির্ভরশীল। অনভ্যাসের ফলে এটা পরিবর্তিত হয়, এক সময় নষ্ট হয়ে যায়। এটা যেমন তো জটিল, এর প্রতিবর্ত পথ অনেকটা জটিল হয়ে যায়। এটা অনেক সময় গুরু মস্তিষ্কের অংশগ্রহণ প্রয়োজন। যেমন শিশু হাঁটতে শেখা, কথা বলতে শেখা, লিখতে শেখা, সাইকেল চালানো শেখা,
সাঁতার কাটা, আবার দেখা যায় সার্কাসের কলা কৌশল বা যে কোনো দক্ষতামূলক কাজ, রক্ত বাড়া, এগুলো হচ্ছে অভ্যাসগত পরিবর্তন। গ্রাহক কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে। গ্রাহক যদি ধরো উপরিতল ত্বকে কিংবা মিউকাস পর্যায়ে থাকে, তাকে হলো উপরিগত। যেমন ত্বকে থাকে, যাকে বলা উপরিগত ত্বকীয়, দেখা যায় তলায় সুর দিলে পায়ের পাতা সংকুচিত হয়। আবার দেখা যায় উদরীয়, এই যে ত্বকে আঁচল কাটবে, এটা সংকুচিত হয়। এগুলো হলো কি উপরিতল। বা অনেক সময় দেখা যায় যে কর্নিয়াল রিফ্লেক্স, এটাও উপরিতল এবং কি ত্বক। আবার মিউকোসা, মিউকাস পর্দা, যেমন আমাদের নাজাল প্রতিবর্ত, ফ্যারিঞ্জিয়াল প্রতিবর্ত, এগুলো হচ্ছে মিউকোসা উপরিতল। আবার গভীর প্রতিবর্ত, যে প্রতিবর্ত ক্রিয়া এই যে গ্রাহকগুলো দেহের ভেতরে অভ্যন্তরে থাকে, যেমন নিজাক, হাঁটুর ঝাঁকুন, যেমন অ্যাঙ্কেলের ঝাঁকুন, গোড়ালির ঝাঁকুন, হাঁটুর ঝাঁকুন, হ্যাঁ, এগুলো পেশি টেন্ডনে এদের কি থাকে, এই গ্রাহক থাকে। এগুলো হলো কি গভীর প্রতিবর্ত ক্রিয়া। আন্তর্যন্ত্রীয় প্রতিবর্ত ক্রিয়া, যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া আন্তর্যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়, যেমন পরিপাকতন্ত্রীয় প্রতিবর্ত, যেমন শ্বাসতন্ত্রীয় প্রতিবর্ত, যেমন সংবহনতন্ত্রীয় প্রতিবর্ত, এগুলো আন্তর্যন্ত্রীয় প্রতিবর্ত। কার্যক্রমের ভিত্তিতে সরল প্রতিবর্ত, যে প্রতিবর্ত ক্রিয়া, যে প্রতিবর্ত পথটা অল্প কয়েকটা নিউরন দ্বারা গঠিত এবং অল্প কয়েকটা কি থাকে, সাইন্যাপস থাকে, তারা সরল প্রতিবর্ত ক্রিয়া। সাধারণত সুষমা কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন হাঁটুর ঝাঁকুনি, চোখে উজ্জ্বল আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। যেমন জটিল প্রতিবর্ত, যে প্রতিবর্ত ক্রিয়ায় অনেকগুলো নিউরন অংশগ্রহণ করে, অনেকগুলো সাইন্যাপস থাকে এবং যেখানে মস্তিষ্কের অংশগ্রহণ প্রয়োজন হয়ে পড়ে, সেগুলো হলো জটিল প্রতিবর্ত ক্রিয়া। যেমন সাইকেল চালানো শেখা, সাঁতার কাটা শেখা ইত্যাদিগুলো জটিল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এবার প্রতিবর্ত ক্রিয়ার কিছু ব্যবহারিক গুরুত্ব আছে। গুরুত্ব, প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব হলো প্রতিবর্ত ক্রিয়া আমাদের সুরক্ষা দেয়। সুরক্ষা আমাদের বিভিন্ন রকম খারাপ উদ্দীপনার যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া যাতে না ঘটে তার, যেমন খুব গরম বস্তু থাকলে দ্রুত হাত ছুড়ে আসে, এটাকে আমাকে সুরক্ষা দেয়। সেই জন্য এর প্রধান হলো সুরক্ষা। দ্বিতীয় প্রধান হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা। দেহের ভারসাম্য, আমাদের পেশি কে, যে পেশির টান বজায় রেখে আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্য রক্ষায় সহায়তা করে। নাম্বার 3, শক্তি ও সময়ে অপচয় রোধ। এটা খুব তাৎক্ষণিক এবং দ্রুত সম্পন্ন হয়, কিন্তু এটা শক্তি সঞ্চয় সহায়ক, শক্তির অপচয় রোধ করে, সময়ের অপচয় কিন্তু এর দ্বারা রক্ষিত হয়। জীবন রক্ষা, জীবন রক্ষা জীবন রক্ষী প্রতিক্রিয়া। এটা নাকের মধ্যে কোনো হাঁচি, এই হাঁচি, কাশি, রক্তচাপ নিয়ন্ত্রণ প্রভৃতির মাধ্যমে আমাদের জীবন রক্ষাকারী হিসাবে কাজ করে। নেক্সট, অভ্যন্তরীণ ভারসাম্য, হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গের কার্যকারিতার ভারসাম্য রক্ষা করে। এই প্রতিবর্ত ক্রিয়া আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজ অত্যন্ত সহজ করে দেয়
এই প্রতিবর্ত ক্রিয়া। কোনো দক্ষতামূলক কাজ, খেলাধুলো, কলা কৌশল দ্রুত শিখতে সহায়তা করে। আমাদের বিভিন্ন শিক্ষামূলক কাজে দ্রুত সহায়তা করে এই প্রতিবর্ত ক্রিয়া। সুতরাং দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজকে সহজ সরল ভাবে করতে এই প্রতিবর্ত ক্রিয়া গুরুত্বপূর্ণভাবে সহায়তা। এই হল প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ আলোচনা। শেষ করছি, ভালো।